যেই দল যেই বছর আইপিএল জেতে তার পরের বছর সেই টিমকে আইপিএল জেতার কিন্তু অন্যতম প্রধান দাবিদার হিসেবে ধরা হয়, কারণ তাদের কাছে একটা সেটেল ইউনিট থাকে, একটা সেটেল প্লেইং 11 থাকে, তাদের কাছে সেই সমস্ত প্লেয়াররা থাকে, সেই সমস্ত সাপোর্ট স্টাফরা থাকে যারা জানে কিভাবে আইপিএল জিততে হয়। কিন্তু কলকাতা টিমের ক্ষেত্রে এবার সেটা হচ্ছে না। তাদের টিমকে দেখে নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না যে তারা প্লে অফে যাবেই। তাদেরকে এবার আইপিএল জেতার অন্যতম দাবিদার হিসেবে ধরা কিন্তু যাচ্ছে না, কারণ আগের বার আইপিএল জেতার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ 5টা ফ্যাক্টর কিন্তু তাদের টিমে এবার নেই। তারা নিশ্চিতভাবেই সেই 5টা ফ্যাক্টরের অভাব বোধ করবে, যার মধ্যে প্রথমটা হচ্ছে গৌতম গম্ভীরের মেন্টরশিপ। অ্যাজ এ মেন্টর গৌতম গম্ভীর এই কলকাতা টিমের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা সবাই জানি। আগের বার অনেক বড় বড় সিদ্ধান্তের পিছনে কিন্তু গৌতম গম্ভীরের হাত ছিল, সেটা সুনীল নারিনকে দিয়ে ওপেন করানোই হোক কিংবা খারাপ পারফরমেন্সের পরেও মিচেল স্টার্ককে লাগাতার খেলানোই হোক, এরকম অনেক ডিসিশন কিন্তু গৌতম গম্ভীর আগেরবার নিয়েছেন। আগেরবার সুনীল নারিনের এত বিধ্বংসী ব্যাটিং করার পেছনে গৌতম গম্ভীরের ইম্পর্টেন্ট রোল কিন্তু ছিল। টুর্নামেন্ট শুরুর আগেই গম্ভীর সুনীল নারিনকে বলে দিয়েছিলেন যে তিনি কলকাতা হয়ে এবার ওপেনিং করবেন এবং পুরো 14টা ম্যাচে ওপেন করবেন। ভালো খেলুক বা খারাপ খেলুক সেটা ম্যাটার করে না, পুরো 14টা ম্যাচে নারিন কলকাতা হয়ে ওপেন করবে। সুনীল নারিনকে এরকম একটা রোল ক্ল্যারিটি এবং স্টেবিলিটি কিন্তু গৌতম গম্ভীর দিয়েছিলেন, যার ফলে কিন্তু সুনীল নারিন এতটা খোলা মনে ব্যাটিং করতে পেরেছিলেন। আর এখানেই আসছে কলকাতার দ্বিতীয় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে সুনীল নারিনের ব্যাটিং। নারিন আগেরবার যেটা করেছেন সেটা কিন্তু বারবার করা সম্ভব নয়। তার দায়িত্বটা ছিল পাওয়ার প্লেতে গিয়ে বড় শট খেলা, 4-6 মেরে দ্রুত রান তোলা এবং পাওয়ার প্লেকে যতটা সম্ভব ম্যাক্সিমাইজ করা। কিন্তু আগেরবার যে লেভেলের মার তিনি মেরেছেন সেটা কিন্তু বারবার সম্ভব নয়। 180 স্ট্রাইক রেটে 488 রান কিন্তু আগেরবার তিনি করেছিলেন, যার মধ্যে একটি সেঞ্চুরিও ছিল। সেই লেভেলের খেলাটা কি এবার তিনি খেলতে পারবেন? নারিনের কাছ থেকে সেরকম ব্যাটিং প্রতিটা সিজনে কিন্তু আসবে না, একেবারে অসম্ভব না, কিন্তু সেরকম খেলার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। একদিকে যদি নারিন মেরেছেন তো অন্যদিকে ছিলেন ফিল সল্ট, আর ফিল সল্টে হচ্ছে আমার তৃতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 12 ম্যাচে তিনি 435 রান করেছিলেন আর তার স্ট্রাইক রেট ছিল 182। নারিন আর ফিল সল্টের এই ওপেনিং জুটি তাদের আইপিএল জেতার অন্যতম কি ফ্যাক্টর ছিল, ফলে ফিল সল্টের অভাবটা কিন্তু কলকাতা এবার ভালো মতোই টের পাবে। এর পরের পয়েন্ট হচ্ছে মিচেল স্টার্ক। পাওয়ার প্লের তিনি গান বোলার, ডেথ ওভারে বল করতে পারেন, প্লাস একটা লেফট আর্ম অপশন ক্রিয়েট করেন। আগের বার লিগ স্টেজের ম্যাচে ভালো পারফরমেন্স না করলেও নকআউটে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তিনি কি করতে পারেন। একা হাতে কার্যত পাওয়ার প্লেতেই তিনি কলকাতাকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। এরপরে আমার 5 নম্বর গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে শ্রেয়স আয়ারের ক্যাপ্টেন্সি। আগের বার আইপিএল জেতার পরে অ্যাজ এ মেন্টর গৌতম গম্ভীর যতটা ক্রেডিট পেয়েছেন সেই তুলনায় ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে কিন্তু ক্রেডিট দেওয়া হয়নি। অ্যাজ এ মেন্টর গৌতম গম্ভীর যেমন ভালো কাজ করেছেন, অসম্ভব ভালো কাজ করেছেন, কিন্তু শ্রেয়স আয়ারও কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করেছেন। সেটা মাঠের মধ্যে বোলিং চেঞ্জ হোক বা ফিল্ড সেটিং হোক বা টিম সিলেকশনও গুরুত্বপূর্ণ ইনপুট দেওয়া হোক, শ্রেয়স আয়ারের ক্যাপ্টেন্সিও কিন্তু আগেরবার যথেষ্ট ভালো ছিল। আর অ্যাজ এ ক্যাপ্টেন শ্রেয়স আয়ার যে কতটা ভালো সেটা কিন্তু আমরা জানি। শুধুমাত্র আগেরবার কলকাতা নয়, এর আগেও দিল্লি টিমেও কিন্তু তিনি ভালো ক্যাপ্টেন্সি করেছিলেন, দিল্লিকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন, ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন। শ্রেয়স আয়ারের ক্যাপ্টেন্সিও কিন্তু কলকাতা এবার মিস করবে। এই 5টা ফ্যাক্টর কিন্তু তাদের ট্রফি জেতার পেছনে অন্যতম কি ফ্যাক্টর ছিল, এগুলোকে অবশ্যই তারা কিন্তু এবার মিস করবে। তবে এই মিসিং ফ্যাক্টর গুলোকে তারা ভরার চেষ্টা কিন্তু করেছে। গম্ভীরের বদলে তারা মেন্টর হিসেবে নিয়ে এসছে ডোয়েন ব্রাভোকে। ডোয়েন ব্রাভোর কাছে টি-20 লিগের অসম্ভব এক্সপিরিয়েন্স আছে। টি-20 লিগের এত অভিজ্ঞতা সম্পন্ন কোনো মেন্টর কিন্তু আর আছে বলে আমার মনে হয় না। এত অভিজ্ঞ একজন মেন্টরকে নিয়ে এসে তারা কিন্তু চেষ্টা করেছে গৌতম গম্ভীরের ফাঁকাটাকে পূরণ করা। টি-20 লিগ জেতার প্রচুর এক্সপিরিয়েন্স আছে ডোয়েন ব্রাভোর কাছে। অ্যাজ এ প্লেয়ার তিনি অনেক টি-20 লিগ জিতেছেন এবং জানেন কিভাবে টি-20 লিগ জিতে হয়। ফিল সল্টের মতো তারা একদম হুবহু বিদেশি ওপেনার, কিপার, ব্যাটার নিয়ে এসেছেন কুইন্টেন ডিকক। কুইন্টেন ডিককের মধ্যে কিন্তু সমস্ত ক্যাপাসিটি আছে ফিল সল্টের মতো কাজটা করার, প্রচুর এক্সপিরিয়েন্স আছে তার কাছে এবং আইপিএল এরও তিনি একজন প্রুভেন পারফর্মার। অন্যদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে তারা একজন লেফট আর্ম ফাস্ট বোলারকে কিন্তু নিয়ে এসেছেন, তাও আবার অস্ট্রেলিয়া থেকেই, স্পেন্সার জনসন। তবে স্পেন্সার জনসন আর মিচেল স্টার্কের লেভেল যে কতটা পার্থক্য সেটা কিন্তু আমরা জানি। তবে কলকাতা কিন্তু চেষ্টা করেছে তাদের সেই ফাঁকা স্থানগুলোকে পূরণ করার, কতটা তারা সফল হন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আশা করি ইনফরমেশন গুলো আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।